ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 11-এর এক বিশেষ টপিক্সের আলোচনায় উপস্থিত হয়েছি। তো ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই জানো যে আমরা যখন আমাদের হাতে বা পায়ে কোথাও হয়তো মচকে যায় বা ব্যথা পায়, দেখবে অনেক সময় ডাক্তারে বলে যে সেই ব্যথার জায়গা ব্যথা নিরাময় করতে গরম জলের সেক দিতে। তো এই আমরা গরম জল বা জলকে কেন সেক দেওয়ার কাজে ব্যবহার করি? অন্যদিকে আবার দেখবে যে আমাদের যে সমস্ত গাড়ি রয়েছে, সে লরি, বাস ইত্যাদি ইত্যাদি, এদের ক্ষেত্রে ইঞ্জিনে দেখবে রেডিয়েটর বলে একটা জায়গা যেখানে জলকে ব্যবহার করা হয়। বা বাড়িতে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যখন জেনারেটর ব্যবহার করি, দেখবে জেনারেটরের একটা ওয়াটার রিজার্ভায়ার বা একটা জলের দেখবে পাত্র রাখা থাকে, সেখানে কিন্তু আমরা জল ব্যবহার করি। তো ছাত্রছাত্রীরা জল কেন ব্যবহার করি? কারণ সেই ইঞ্জিনগুলোকে ঠান্ডা রাখার কাজে। তাহলে জল এমনই একটা তরল যেটা আমরা অনেকক্ষণ গরম রাখার কাজেও যে তরলটাকে ব্যবহার করতে পারি, আবার অনেক টাইম ধরে ঠান্ডা রাখার কাজেও যে তরলটা ব্যবহার করা হয়। তাহলে কেন এরকম জলের বৈশিষ্ট্য বা এরকম গুণ সম্পন্ন তরল জল কেন, আমরা সেটা জানবো। এছাড়াও দেখবে আমাদের যে সমস্ত সমুদ্রের তীরবর্তী এলাকাগুলো রয়েছে, সমুদ্রের তীরে যে সমস্ত আমাদের শহরগুলো রয়েছে, সেই শহরের ওয়েদার দেখবে অনেক নাতিশীতোষ্ণ। তো ছাত্রছাত্রী, তোমরা কি জানো যে কেন সেই শহরের ওয়েদার নাতিশীতোষ্ণ হয়? কারণ খুব বেশি গরমও পড়ে না, আবার খুব বেশি ঠান্ডাও হয় না। আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ক্লাসে। আজকে আমাদের যে টপিকস নিয়ে আলোচনা হবে সেটা হলো ক্যালোরিমেট্রি, বা যাকে আমরা বাংলায় বলি ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতি বিষয়টা কি আগে আমাদের জেনে নিতে হবে একটু। ক্যালোরিমিতি হলো তাপবিজ্ঞানের একটা শাখা, যে শাখাতে আমরা তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে শাখাতে কতটা তাপের পরিমাপ নিয়ে আমরা আলোচনা করতে পারি। ধরো আমাদের দুটো ভিন্ন উষ্ণতার বস্তু আছে, হয়তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা পাত্রে জল রেখেছি। তাহলে এই জল যদি থাকে, তাহলে জলের উষ্ণতা দেখা যাচ্ছে যে আজকের যে তাপমাত্রা, আজকে হয়তো তাপমাত্রা আছে হয়তো 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা একটা লোহা বা একটা ধাতব বল যেটাকে আমরা গরম করেছি, হয়তো আমাদের উনান বা চুল্লিতে বা গ্যাস ওভেনে রেখে আমরা গরম করার পর এই উষ্ণ বস্তুটাকে যদি জলের মধ্যে ফেলে দিই, তাহলে তোমরা নিচু ক্লাস থেকে পড়ে আসছো যে উষ্ণ বস্তু তাপ বর্জন করে আর শীতল বস্তু তাপ গ্রহণ করে। কতক্ষণ এই প্রক্রিয়া চলে? যতক্ষণ না উভয়ের মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম আসছে। তাহলে এক্ষেত্রে উষ্ণ বস্তু কি করলো? তাপ ছাড়লো। আর শীতল বস্তু কি করলো? তাপ গ্রহণ করলো। আমাদের ক্যালোরিমেট্রি হলো সেই শাখা, তাপবিজ্ঞানের এমন একটা শাখা, আমরা যে শাখাতে কোনো বস্তু কতটা তাপ ছাড়ছে বা অন্য কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করছে, আমরা সেই তাপের পরিমাপ নিয়ে আলোচনা করব। শুধু তাপের পরিমাপই নয়, কিছু পরিমাণ তাপ কোনো বস্তুকে দিলে তার উষ্ণতার পরিবর্তন কতটা হবে, বা কিছু পরিমাণ তাপ যদি কোনো বস্তু থেকে আমরা বের করে নিই, তাহলে তারই বা উষ্ণতার পরিবর্তন কতটা হবে, তাদের ইকুইলিব্রিয়াম টেম্পারেচার কত, আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব তাপবিজ্ঞানের এই শাখা, যেটাকে বলি আমরা ক্যালোরিমেট্রি বা যাকে বলা হয় ক্যালোরিমিতি। তাহলে আমরা আলোচনা করব সেই ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি। ছাত্রছাত্রীরা, প্রথমেই আমরা জেনে নেব যে এই যে গৃহীত বা বর্জিত তাপ, আমরা যদি এই গৃহীত বা বর্জিত তাপকে H দ্বারা ডিনোট করি, তাহলে এই গৃহীত বা বর্জিত তাপ মানে যে তাপটা সে গ্রহণ করছে, এই গৃহীত বা যাকে আমরা বর্জিত তাপ বলি, বর্জিত মানে যেটা বর্জন করছে, তাহলে এই যে গৃহীত বা বর্জিত তাপ, এই গৃহীত বা বর্জিত তাপের আমরা পরিমাপ করতে পারি। তাহলে এই গৃহীত বা বর্জিত তাপ যেটাকে আমরা H দ্বারা ডিনোট করছি, এই H কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের এটা একটু জেনে নিতে হবে। এই গৃহীত বা বর্জিত তাপ সাধারণত দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা আমরা দেখতে পাই হলো বস্তুর ভর। তাহলে ভরের সঙ্গে কেমন সম্পর্কযুক্ত? গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে বস্তুর ভরের উপর। বলছে যে গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের হবে সমানুপাতিক। মানে যার ভর যত বেশি, যে যত বেশি ম্যাসিভ হবে, তাকে উষ্ণ করতে তত বেশি তাপ লাগবে।
বা সেখান থেকে যদি আমরা শীতল করতে চাই তাহলে সেখানে তাপ সে তত বেশি বর্জন করবে। তার মানে গৃহীত বা বর্জিত তাপ ডিপেন্ড করছে বস্তুর ভরের উপর। নাম্বার 2 যে বিষয়টার উপর ডিপেন্ড করে সেটা হলো বস্তুর উষ্ণতার পরিবর্তন। এই যে উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতার বৃদ্ধি, তাহলে এই উষ্ণতার পরিবর্তনটাকে যদি আমরা টি দ্বারা ডিনোট করি, তাহলে এই উষ্ণতার পরিবর্তন যদি আমাদের টি দ্বারা ডিনোট হয়, তাহলে বলছে এই গৃহীত বা বর্জিত তাপ দ্বিতীয় যে বিষয়টার উপর ডিপেন্ড করে সেটা হলো এই উষ্ণতার পরিবর্তনের সঙ্গেও সমানুপাতিক। মানে যে ক্ষেত্রে তুমি যত বেশি গরম করতে চাইছো, টেম্পারেচার ডিফারেন্স যত বেশি পেতে চাইছো, সেক্ষেত্রে দেখা যাবে যে গৃহীত বা বর্জিত তাপ তত বেশি হবে। তাহলে ছাত্রছাত্রীরা আমরা এই দুটোকে যদি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কম্বাইন করি, তাহলে নাম্বার 1 H ভ্যারিজ অ্যাজ M, আবার H ভ্যারিজ অ্যাজ T। তাহলে এখানে দুটোকে যদি আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কম্বাইন করি, তাহলে আমরা লিখতে পারবো H ভ্যারিজ অ্যাজ কত, H ভ্যারিজ অ্যাজ M ইনটু T। কি একমত? তাহলে এক্ষেত্রে আমাদের এই সমানুপাত চিহ্ন থেকে সমান চিহ্নে আসতে গেলে আমাদের একটা ভেদ ধ্রুবক লাগবে। আমরা এই ভেদ ধ্রুবকটাকে ডিনোট করব S দ্বারা, স্মল s, S ইনটু M ইনটু T। যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের যে পরিচিত ফর্মুলা আমরা এতদিন বা অনেক দেখবে নিচু ক্লাসে আমরা দেখে থাকি বা স্যাররা বলে থাকেন H ইজ ইকুয়াল টু ms T। তাহলে এই যে সূত্রটা আমরা দেখো প্রতিষ্ঠা করলাম, মানে গৃহীত বা বর্জিত তাপ H যেটাকে আমরা বলি সেটা সমান লিখতে পারবো M, M মানে বস্তুর ভর, S ইনটু T। তাহলে এই যে S যেটাকে আমরা ভেদ ধ্রুবক হিসেবে ব্যবহার করলাম, এই এসটা আসলে কি? আমরা এসটাকে আসলে স্পেসিফিক হিট হিসাবে চিনব। স্পেসিফিক হিট আমরা পরে শিখবো যে স্পেসিফিক হিট কি। এখন শুধু জেনে রাখো যে এসটা হলো স্পেসিফিক হিট, যেটা ডিপেন্ড করছে বস্তুর প্রকৃতির উপর, অর্থাৎ কি ধরনের বস্তু তুমি নিয়েছিলে তার প্রকৃতির উপর ডিপেন্ড করবে স্পেসিফিক হিটটা। তাহলে ক্লিয়ার হয়েছে? আর টি, টি মানে তো আগেই বলে দিয়েছি উষ্ণতার বৃদ্ধি বা উষ্ণতার যে পরিবর্তন, সেই উষ্ণতার পরিবর্তনটা হলো টি। পরিষ্কার? তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, H ইজ ইকুয়াল টু mst, H ইজ ইকুয়াল টু mst। এটা আত্মস্থ করে নাও। এখানে H মানে গৃহীত বা বর্জিত তাপ, আর M মানে বস্তুর ভর, আর S মানে আপেক্ষিক তাপ, আর T মানে উষ্ণতার পরিবর্তন। সেটা উষ্ণতার বৃদ্ধি হতে পারে বা হ্রাস হতে পারে। যদি উষ্ণতার বৃদ্ধি হয় তাহলে তাপটা হবে গৃহীত তাপ, যদি উষ্ণতার হ্রাস হয় তাহলে তাপটা হবে বর্জিত তাপ। ঠিক আছে? নেক্সট আমরা যে জায়গাটায় ঢুকবো সেটা হলো আমাদের এবার একেবারে চলে যেতে হবে যেটা, সেটা হলো এই ইউনিটস অফ হিট। তাহলে আমরা চলে যাব যে তাপের যে একক, সেই তাপের এককে, অর্থাৎ তাপের তোমরা এতদিন পর্যন্ত যে এককগুলো শিখে এসছো সেটা তোমরা তাপের পরিচিত একক হিসাবে আমরা ক্যালোরির নাম পড়েছি নিশ্চয়। এছাড়া দেখবে আমরা এসআই পদ্ধতিতে তাপের একক হিসাবে আমরা কি ব্যবহার করে থাকি, জুল, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের আরো কিছু ইউনিট পড়তে হবে। তাহলে আমরা শিখবো এবার ইউনিটস অফ হিট, বা যেটাকে বলা হচ্ছে তাপের একক। তাহলে আমাদের আলোচ্য বিষয় এবার হবে ইউনিটস অফ হিট। ইউনিটস অফ হিট বা যাকে বলি আমরা তাপের একক। তাহলে তাপের একক বা একক তাপ, দেখো অলরেডি আমরা H ইজ ইকুয়াল টু mst, এটা কিন্তু আমি মুছিনি, আমরা সূত্রটা শিখে এলাম। তাহলে এখান থেকে তুমি যদি বলো যে এখান থেকে আমরা এই ইউনিটস অফ হিট বা এই আপেক্ষিক আমাদের তাপের যে এককগুলো রয়েছে সেই তাপের এককে যদি যেতে চাই, তাহলে দেখো আমরা যদি বলি যে ধরো কোন একটা পাত্রে আমরা একক ভরের জল নিয়েছি, একক ভর মানে 1 গ্রাম, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে ভরটা হলো 1 গ্রাম। আর তুমি তরল হিসাবে কি নিয়েছো? তরল হিসাবে নিয়েছো জল। তাহলে 1 গ্রাম জল যদি হয় তাহলে জলের আপেক্ষিক তাপ আমরা ধরে নেব 1। এক্ষেত্রে যদি সেই জলের উষ্ণতার বৃদ্ধিটা ধরো আজকে ছিল আমাদের 32 ডিগ্রি সেলসিয়াস, তুমি সেটাকে গরম করে 33 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে, তাহলে 32 টু 33 ডিগ্রি সেলসিয়াস যদি ইনক্রিজ হয়, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের টেম্পারেচারের ইনক্রিজ তাহলে কত ডিগ্রি সেলসিয়াস হলো? 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা উষ্ণতার বৃদ্ধি ঘটিয়েছি। তাহলে এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতার বৃদ্ধিটাও যদি আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস বা একক হয়, তাহলে এখানে বলতো যে আমাদের m এর জায়গায় 1, s এর জায়গায় 1, t এর জায়গায় 1 যদি ব্যবহার করো, তাহলে h ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? h ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আমাদের হিটের যে ইউনিট, সেই হিটের ইউনিটের আমরা বা ইউনিট হিটকে আমরা ডিফাইন করব। তাহলে একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে, বা একক ভরের জলের একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লাগে, সেটাকেই বলি আমরা একক তাপ।
কেন জল ব্যবহার করলাম? কারণ আমাদের জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে আমরা 1 ব্যবহার করি, এস এর মানটা একটু পরে যাচ্ছে সেই আলোচনায়। তাহলে আমরা চলে যাব সেই এককগুলোর মধ্যে অন্যতম একটা একক হলো ক্যালোরি। ক্যালোরি তোমরা ছোটবেলা থেকে ক্যালোরি কথাটা পড়ে এসছো, ক্যালোরির নামটা শিখেছো, যে সিজিএস পদ্ধতিতে তাপ মাপার একক বা তাপ আমরা যে এককে মাপি সেটা হলো ক্যালোরি। তাহলে ক্যালোরির ডেফিনেশনটা আমাদের শিখতে হবে। বলছে যে 1 গ্রাম জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলবো আমরা 1 ক্যালোরি। অনেকের মনে এবার প্রশ্ন জাগলো, স্যার কেন আপনি এরকম ফ্র্যাকশন এই 14.5 থেকে কেন আপনি এরকম 15.5 করলেন? কেন আমরা এই আগের যে উদাহরণটা দিয়েছিলেন যে 32 থেকে 33 বা 50 থেকে 51 বা দেখা যাচ্ছে যে হয়তো 10 থেকে 11 এইরকম উষ্ণতার বৃদ্ধি না করে কেন আপনি 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছেন বা ক্যালোরির এককে কেন বলা হয়েছে? কারণ এই ডিফারেন্সটা দেখো, বিয়োগ করলে আমরা পার্থক্য বা উষ্ণতার বৃদ্ধি কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াসই ঘটাচ্ছি। কিন্তু কেন এই ডিফারেন্সটা বা এই রেঞ্জের মধ্যে রাখা হয়? কারণ এই মানটা বা এখানে যে পরিমাণ তাপ লাগে সেটা অ্যাকচুয়ালি মিন ক্যালোরির সমান হয়, গড় ক্যালোরি সমান হয়, যে কারণে আমাদের ক্যালোরির ডেফিনেশনে কিন্তু আমাদের এই রেঞ্জটাই রাখতে হবে। ছাত্রছাত্রীরা অনেকে ছোটবেলায় বা নিচু ক্লাসে দেখবে ক্যালোরির সংখ্যা পেয়েছিলে, কিন্তু সেখানে শুধু বলা হয়েছিল যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। কিন্তু তোমরা এখন ক্লাস 11-এ পড়ছো, সুতরাং আমাদের এই ডেফিনেশনটাকে আরো স্পেসিফিক করতে হবে। এক্ষেত্রে কিন্তু ওই 1 ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের উল্লেখ করে দিতে হবে 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 1 ডিগ্রি সেলসিয়াসই বাড়ছে। তাহলে আমি একদম সুন্দরভাবে যদি ক্যালোরির সংখ্যাটা বলি, তাহলে বলছে যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলবো আমরা 1 ক্যালোরি। পরিষ্কার? এই চ্যাপ্টারে দেখবে আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশন কম, বেশ কিছু সংজ্ঞা আমাদের শিখতে হয় ভালোভাবে। নেক্সট আমরা শিখবো যেটা 2 নম্বর আমাদের যেটা শিখতে হবে সেটা হলো মিন ক্যালোরি, অর্থাৎ গড় ক্যালোরি যাকে বলা হচ্ছে। মিন মানে তোমরা জানো গড়, তাহলে আমরা শিখবো সেই গড় ক্যালোরির সংজ্ঞাটা কি বা গড় ক্যালোরির ডেফিনেশনটা আমাদের শিখতে হবে। গড় ক্যালোরি কাকে বলবো? বলছে যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তার 100 ভাগের 1 ভাগকেই বলবো আমরা গড় ক্যালোরি। তাহলে বুঝতে পারছো, গড় করে নেওয়া হলো। আমরা উষ্ণতার বৃদ্ধি করলাম কত থেকে কত? দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা উষ্ণতার বৃদ্ধি ঘটিয়েছি, কিন্তু আমাদের ক্যালোরির সংজ্ঞায় এই উষ্ণতার বৃদ্ধি কত? 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি করার জন্য আমাদের সংজ্ঞাটা দেওয়া হচ্ছে। তাহলে এখানে কিন্তু তুমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি ঘটিয়ে দিয়েছো, 0 থেকে 100-তে নিয়ে যাওয়া মানে। তাহলে তোমাকে যে পরিমাণ তাপ লাগলো, যে পরিমাণ তাপ তুমি পেলে, সেই তাপকে তোমাকে 100 দিয়ে ভাগ করে নিতে হবে। বুঝা গেছে? আমরা এটাকে তখন মিন ক্যালোরি বা গড় ক্যালোরি বলবো। তাহলে সংখ্যাটা কি বলছে যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপের 100 ভাগের 1 ভাগকেই বলবো আমরা মিন ক্যালোরি বা গড় ক্যালোরি, মানে 100 দিয়ে ভাগ করে নাও। নেক্সট আমরা যে জায়গাটায় যাব সেটা হলো কিলো ক্যালোরি। 3 নম্বর আমাদের শিখতে হবে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি, এই কিলো ক্যালোরি যেটাকে আমরা অনেক সময় KCL এইভাবে লিখে থাকি বা KCAL দেওয়া হয় কিলো ক্যালোরি। তাহলে কিলো ক্যালোরির ডেফিনেশনটা কি? কিলো ক্যালোরির ডেফিনেশন খুব সহজভাবে বলবো। এবার জলের যে ভরটা নিব সেই ভরটার 1 গ্রাম নয়, জলের ভরটা নিব আমরা কত? 1 কিলোগ্রাম। বলছে 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হবে কিলো ক্যালোরি। মানে জলের ভরটা এবার 1 গ্রাম নয়, কারণ এটা কিলো ক্যালোরি, ক্যালোরি সংখ্যা তো নয়। কিলো ক্যালোরি সংখ্যা দিতে গেলে জলের ভরটা তোমাকে নিয়ে যেতে হবে 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম মানে দেখো আমরা কিন্তু অলরেডি 10⁻³ গ্রাম পেয়ে যাব। তাহলে বলো তো 1 কিলো ক্যালোরি সমান কত ক্যালোরি হবে? তার মানে নিশ্চয়ই আমাদের জলের ভরটা যেহেতু 10⁻³ গ্রাম চলে এসেছে 1 গ্রামের পরিবর্তে, তার মানে 10⁻³ ক্যালোরি হয়ে যাবে। বা তোমরা নিচু ক্লাস থেকে কিলোর সঙ্গে সাধারণ বা কিলো ক্যালোরির সঙ্গে ক্যালোরিতে আসতে গেলে আমরা জানি কিলোর জন্য একটা 10⁻³ আসে পাওয়ারে, 10⁻³ ক্যালোরি। বুঝা গেছে? নেক্সট আমরা চলে যাব যে ডেফিনেশনটা সেটা হলো আমাদের BTU। 4 নম্বর যে ডেফিনেশনটা শিখতে হবে সেটা হলো ব্রিটিশ থার্মাল ইউনিট।
এটা কিন্তু এফপিএস পদ্ধতির একটা একক, মনে রাখবে ছাত্রছাত্রীরা। এটা হলো এফপিএস, তার মানে একটা ব্রিটিশ পদ্ধতি, বা আমরা যেটাকে ব্রিটেনের পদ্ধতি, ইউকের পদ্ধতি হিসেবে আমরা জানি। তাহলে সেই পদ্ধতিটা হলো বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে ব্রিটিশ থার্মাল ইউনিটের ডেফিনেশনটা কিভাবে দেব? এখানে তোমাকে ভরটা নিতে হবে, জলের যে ভরটা নেবে সেটা 1 পাউন্ড। তাহলে 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা বলছে 62 থেকে 62 ডিগ্রি ফারেনহাইট থেকে 63 ডিগ্রি ফারেনহাইট, এই রেঞ্জে তোমাকে বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 62 ডিগ্রি ফারেনহাইট থেকে আমাদের 63 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে, বা এটা অনেক সময় দেখবে এখানে 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট, আমরা এটাই ধরি সাধারণত। তাহলে বলছে যে 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, আমরা সেই তাপটাকেই বলবো 1 বিটিইউ বা 1 ব্রিটিশ থার্মাল ইউনিট। বোঝা গেছে? তাহলে ডেফিনিশন হিসেবে আমাদের জলের ভরটা নিতে হবে 1 পাউন্ড, আর উষ্ণতার বৃদ্ধি হবে 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যে পরিমাণ তাপ লাগবে সেটাকে বলবো আমরা 1 বিটিইউ। একদম সহজ সরল। নেক্সট আমরা শিখবো যেটা আরেকটা আমাদের এই এফপিএস পদ্ধতির একক সম্পর্কে জানতে হবে, সেটা হলো থার্ম। 5 নম্বর যেটা শিখবো সেটা হলো থার্ম। এই থার্ম ইউনিটটা এটাও আমাদের এফপিএস পদ্ধতির একটা বড় একক। এক্ষেত্রে জলের ভর যেটা নিতে হবে, জলের ভর নিতে হবে তোমার 10 টু দি পাওয়ার 5 পাউন্ড, 10 টু দি পাওয়ার 5 পাউন্ড। এবং উষ্ণতার বৃদ্ধি কত ঘটাতে হবে? উষ্ণতার বৃদ্ধি সেই 63 ডিগ্রি ফারেনহাইট থেকে তোমার 64 ডিগ্রি ফারেনহাইটই ঘটাতে হবে। তাহলে বলছে যে 10 টু দি পাওয়ার 5 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলবো আমরা 1 থার্ম একক। এটা নেক্সট আমরা আরেকটা মিক্সড একক শিখবো, মিশ্র একক, যেটাকে বলা হয় সিএইচইউ, বা যার পুরো নাম সেলসিয়াস হিট ইউনিট। সেলসিয়াস হিট ইউনিট, সেলসিয়াস হিট ইউনিট, বা যাকে বলা হচ্ছে সিএইচইউ। এটা একটা মিশ্র একক ভাবতে পারো, না সিজিএস পদ্ধতির পুরোপুরি, না এফপিএস পদ্ধতির পুরোপুরি। এখানে জলের ভরটা নিতে হবে তোমার এফপিএস পদ্ধতিতে, মানে 1 পাউন্ড, আর উষ্ণতার বৃদ্ধিটা হবে তোমার 1 ডিগ্রি সেলসিয়াস, মানে 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস, মানে 1 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে উষ্ণতার বৃদ্ধিটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, মানে 1 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু জলের ভরটা নিয়েছো তুমি পাউন্ড, মানে এফপিএস পদ্ধতিতে 1 পাউন্ড। তাহলে এটা একটা মিশ্র একক, সিজিএস এবং এফপিএস দুটো মিশিয়ে করা হয়। এটা মেইনলি আমাদের ইঞ্জিনিয়ারিং পারপাসে এককগুলো ব্যবহার হয়। এই এককটা যেটা আমরা এটাকে সিএইচইউ একক নামে চিনি। তাহলে তার ডেফিনেশনটা কি বলছে? 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলবো আমরা 1 সিএইচইউ। নেক্সট আমরা এই ডেফিনেশনগুলোর মধ্যে কিছু সম্পর্ক দেখে নেব। যেমন কিলো ক্যালোরিটা আমি বলে দিয়েছি অলরেডি। আমরা দেখবো এবার 1 বিটিইউ সমান কত ক্যালোরি। 1 বিটিইউ সমান আমরা বের করব যে কত ক্যালোরি হবে। তাহলে 1 বিটিইউ মানে জলের ভর 1 পাউন্ড, আর উষ্ণতার বৃদ্ধি কত হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? তাহলে এখানে দেখো তো 1 পাউন্ড মানে আবার গ্রামে এসো, তাহলে 453.6 গ্রাম। এটা আমাদের মনে রাখতে হবে যে 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। আবার 1 ডিগ্রি ফারেনহাইট, এটাকে ডিগ্রি সেলসিয়াসে আসতে হবে। ডিগ্রি সেলসিয়াসে আসা মানে এটা 5/9 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এটা কোন এককে চলে এলাম? সিজিএস পদ্ধতির একক, মানে এটা ক্যালোরিতে চলে এলাম। দেখো পাউন্ডটাকে নিয়ে এলাম গ্রামে, ডিগ্রি ফারেনহাইটটাকে নিয়ে এলাম ডিগ্রি সেলসিয়াসে। তার মানে আমরা এফপিএস থেকে সিজিএস এ চলে এলাম। এটা যদি তুমি গুণ ভাগ করো তাহলে দেখতে পাবে এটা প্রায় 252 ক্যালোরি মতো হয়। তাহলে ছাত্রছাত্রীরা অলরেডি আমরা শিখে গেলাম এই বিটিইউ এর সঙ্গে আমাদের ক্যালোরির সম্পর্কটা কি। পরিষ্কার? মনে রাখতে হয়, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে যে 1 বিটিইউ = 252 ক্যালোরি মতো হয়। নেক্সট আমরা শিখবো যেটা, সেটা হলো থার্মের ক্ষেত্রে অলরেডি তাই। তার মানে তুমি যেটা অলরেডি শিখে এসছো যে 1 থার্ম = 10 টু দি পাওয়ার 5 বিটিইউ, রাইট? তাহলে দেখো এখানে আবার তুমি 1 বিটিইউ মানে শিখে এলে 252, তার মানে তুমি এটা 252
ইন্টু 10 টু দি পাওয়ার 5 যদি রাখো তাহলে এটা চলে আসবে কিসে, ক্যালোরি এককে। তার মানে 1 থার্ম ইজ ইকুয়াল টু 252 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি। কারণ তুমি অলরেডি জানো যে থার্মের সঙ্গে বিটিইউ এর একটা সম্পর্ক ছিল, 1 থার্ম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 বিটিইউ, কারণ থার্মটা একটা বড় একক। তাহলে আমরা আবার বিটিইউ থেকে দেখো ক্যালোরিতে এলাম, 1 বিটিইউ মানে 252 ক্যালোরি, তাহলে আমরা 252 ইন্টু 10 টু দি পাওয়ার 5 রেখে দিলাম, ক্যালোরিতে চলে এলো। ঠিক আছে, আমাদের এগুলো কোথায় লাগে, এগুলো দেখবে অঙ্ক করার ক্ষেত্রে এই সম্পর্কগুলো মনে রাখতে হয়, তোমরা নিজেরাই কনভার্ট করে নিতে পারবে, কারণ বেসিক জায়গাটা তুমি বুঝে নাও তাহলেই তুমি নিজেরাই কনভার্ট করতে পারবে। পরিষ্কার? নেক্সট আমরা চলে যাবো যে জায়গায়, সেটা হলো আমাদের এবার স্পেসিফিক হিটের ডেফিনেশনে আসতে হবে। স্পেসিফিক হিট বা অনেক সময় এটাকে স্পেসিফিক হিট ক্যাপাসিটিও বলে, বাংলায় যেটাকে আপেক্ষিক তাপ বা আমরা আপেক্ষিক তাপগ্রাহিতা নামে চিনি। আপেক্ষিক, এই আপেক্ষিক কথাটা কেন এসছে, কারণ আগে এটা দুটো তাপের অনুপাত হিসাবে এর ডেফিনেশনটা দেওয়া হতো। যে ডেফিনেশনটা বর্তমানে কিন্তু আর প্রচলিত নয়, সেটা আগেকার ডেফিনেশন ছিল। যেহেতু এটা দুটো তাপের অনুপাত হিসাবে ডেফিনেশনটা দেওয়া হতো, যে কারণে এখানে এই আপেক্ষিক নামটা ব্যবহার হয়। আমরা যেটাকে বাংলায় আপেক্ষিক তাপ বলি বা যাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট, তাহলে আমরা শিখবো সেই স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের সংজ্ঞা বা ডেফিনেশন। তাহলে আমাদের একটু জেনে নিতে হবে সেই স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের ডেফিনেশনটা কি। তাহলে আমরা শিখবো এবার সেই আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিটের ডেফিনেশন। তাহলে আমরা আসছি স্পেসিফিক হিটে। স্পেসিফিক হিট বা যাকে আমরা কি বলি বললাম, আপেক্ষিক তাপ। এটাকে আমরা ইন জেনারেল এই ছোট হাতের এস এই সিম্বলটা সাধারণত আমরা ডিনোট করে থাকি। স্পেসিফিক হিটের ডেফিনেশনে আমরা যেটা ছোট হাতের এস এই সিম্বলটা আমরা ইন জেনারেল অ্যাড করে থাকি। তাহলে আমরা শিখবো সেই স্পেসিফিক হিট কি। তাহলে অলরেডি দেখো ছাত্রছাত্রী, আমরা মূল যে আমরা সূত্র শিখে এলাম সেটা H = m × s × t, রাইট? তাহলে এখান থেকে দেখো তো, তুমি যদি এমটাকে তুমি যদি ইউনিটি ধরে নাও এবং উষ্ণতার পরিবর্তন টিটাকে যদি তুমি একক ধরে নাও ইউনিটি, তাহলে বলো তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই গৃহীত বা বর্জিত তাপটাই তো আসলে এস। তাহলে এখান থেকে কি আমরা ডেফিনেশন দিতে পারবো না? একদম, আমাদের ফিজিক্সের ডেফিনেশন এইভাবেই তৈরি করা হয়। বলছে একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, আমরা সেই প্রয়োজনীয় তাপটাকেই ওই পদার্থের আমরা আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট নামে চিনব। বোঝা গেছে? তাহলে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, যেখানে আমরা ভরটাকে নিব ইউনিটি একক এবং উষ্ণতার পরিবর্তনটাও হবে আমাদের ইউনিটি বা একক। তাহলে একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে বা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, আমরা সেই পরিমাণ তাপকে বা সেই পরিমাণ প্রয়োজনীয় তাপকেই বলবো আমরা ওই পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। ক্লিয়ার? এটা আগেকার যে সংজ্ঞা ছিল তাতে ছিল যে কোনো পদার্থের কোনো নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, এবং বলছে যে সমপরিমাণ জলের ওই সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, এই দুই তাপের অনুপাতকেই বলা হতো আপেক্ষিক তাপ। এটা পুরনো সংজ্ঞা, এখন আর প্রচলিত নয়। যেহেতু এখানে দুটো তাপের অনুপাত ছিল, যে কারণে ওর কোনো একক ছিল না এবং ওখানে আপেক্ষিক কথাটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু আমরা সেই ডেফিনেশন এখন ব্যবহার করি না। আমাদের এখন বর্তমান প্রচলিত ডেফিনেশন এটাই। তাহলে আমরা এখান থেকে শিখবো এবার স্পেসিফিক হিটের এককগুলো। যেমন সিজিএস পদ্ধতিতে তুমি যদি স্পেসিফিক হিটের সিজিএস সিস্টেমে যদি তুমি স্পেসিফিক হিটের এককে আসো, তাহলে দেখতে পাবে যে এই ক্ষেত্রে অনেকেই অলরেডি জানে যে সিজিএস পদ্ধতিতে আমাদের আপেক্ষিক তাপের যে একক সেটা ছিল কি, সেটা ছিল আমাদের ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, তাই না? তাহলে জলের ক্ষেত্রে যদি বলি, জলের ক্ষেত্রে যেমন এসডব্লিউ ওয়াটারের ক্ষেত্রে এটা হয়ে যায় 1, তাহলে 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আপেক্ষিক তাপের সংখ্যাটা দিতে বলে, তাহলে আমরা বলবো যে 1 গ্রাম কোনো বিশুদ্ধ পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ বা যত ক্যালোরি তাপের প্রয়োজন তাকেই বলা হবে ওই পদার্থের সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপ। একদম সহজ। জলের ক্ষেত্রে যেটা হয়ে যায় 1, মনে রাখতে হবে আমাদের জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ 1 সিজিএস পদ্ধতিতে। এটাই যখন তুমি এসআই পদ্ধতিতে চলে আসবে, এসআই সিস্টেমের ক্ষেত্রে এই এককটা চলে আসবে, তাহলে ক্যালোরির পরিবর্তে কি আসে? জুল, গ্রামের পরিবর্তে আসে কিলোগ্রাম, আর ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে চলে আসে কেলভিন।
তাহলে এককটা হয়ে যাবে জুল কেজি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে আমাদের এই জলের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপটা হয়ে যায়, ছাত্রছাত্রী এটা মনে রাখবে, 4186, এককটা হয়ে যাবে জুল কেজি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, যেটা প্রায় আমরা 4200 মতো ধরে থাকি। 4200 ধরলেও আমাদের খুব একটা ভুল হয় না, আমরা অনেক ক্ষেত্রে দেখবে 4200 ব্যবহার করে থাকি। তাহলে জলের যে আপেক্ষিক তাপ এসআই পদ্ধতিতে সেটার মানটা অ্যাকচুয়াল মানটা 4186, 4186, যেটাকে আমরা প্রায় 4200 ধরে থাকি, এবং এককটা হলো জুল কেজি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তাহলে এই মানগুলো আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। স্পেসিফিকেট শিখলাম। নেক্সট আমরা যে ডেফিনেশনটা শিখবো সেটা হলো থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি বা যেটাকে আমরা হিট ক্যাপাসিটি বলে থাকি, বাংলায় যেটাকে বলে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা নাম থেকে পরিষ্কার, মানে কতটা তাপ সে গ্রহণ করতে পারে। তাহলে আমরা শিখবো এবার সেকেন্ড ডেফিনেশন, যেটা থার্মাল ক্যাপাসিটি। তাহলে এই থার্মাল ক্যাপাসিটি বাংলায় যেটাকে বলা হচ্ছে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা বলতে কি বুঝি দেখো, আমাদের সেই আবার সেই মাদার ইকুয়েশন H সমান যেটা mst ছিল, তাহলে H ইজিক্যাল টু m ইন্টু s ইন্টু t, এটাকে আমরা ভুলবো না। এই চ্যাপ্টারে এটাকে আমাদের পাথেয় করেই পথ চলা শুরু হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা যদি টিটাকে ইউনিটি করে নিই, মানে উষ্ণতার পরিবর্তনটা একক করে নাও, তাহলে উষ্ণতার পরিবর্তন তুমি যদি একক করে নাও, তাহলে দেখো তো ছাত্রছাত্রীরা এখানে তুমি H সমান কত পাচ্ছ, H সমান দেখো m ইন্টু s। এই যে m ইন্টু s অর্থাৎ ভর গণিত আপেক্ষিক তাপ, এই দুটো রাশির গুণফলটাই আসলে থার্মাল ক্যাপাসিটি নামে পরিচিত। তাহলে ডেফিনেশনটা কি বলছে, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, আমরা সেই প্রয়োজনীয় তাপকেই বলবো ওই বস্তুর তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি। এটা কিন্তু আর স্পেসিফিক নয়, এটা থার্মাল বা হিট ক্যাপাসিটি বলে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখো শুধু উষ্ণতার পরিবর্তনটা এক করা হচ্ছে, একক। তাহলে এর সিজিএস পদ্ধতিতে একক কি হবে? তাহলে আমরা যদি ইউনিটে চলে আসি, তাহলে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা এর এককটা পেয়ে যাবো দেখো ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কারণ আমরা এবার ভরটাকে একক করিনি, শুধু উষ্ণতার পরিবর্তনটাকে একক করেছি। এসআই পদ্ধতিতে যদি বলো, এসআই পদ্ধতিতে বললে এটা পেয়ে যাবো জুল ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1, মানে জুল পার কেলভিন, কারণ এটা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে হচ্ছে। ঠিক আছে? নেক্সট আমরা চলে যাবো যেটা, এটা হলো ওয়াটার ইকুইভ্যালেন্ট। থার্ড যে আমাদের ডেফিনেশনটা শিখতে হবে সেটা হলো তাপগ্রাহিতা বা যাকে বলে ওয়াটার ইকুইভ্যালেন্ট। ওয়াটার ইকুইভ্যালেন্ট বা যাকে বলি আমরা আমরা জলসম, বাংলায় যেটাকে বলা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্টের বাংলাটা হলো জলসম। জলসম মানে কিছু পরিমাণ তুল্য জলকে বোঝাচ্ছে, ইকুইভ্যালেন্ট ওয়াটারকে বোঝাচ্ছে। নামকরণের সার্থকতার নাম থেকেই তোমাকে ডেফিনেশনটা বুঝতে হবে। তাহলে কি বলছে, যে কোনো পদার্থের কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপ যত ভরের জলের ওই সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে পারে, আমরা সেই জলের ভরটাকে, জলের পরিমাণটাকে আমরা বলি জলসম। ক্লিয়ার হয়েছে? আবার বলছি, কোনো পদার্থের কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে যত পরিমাণ তাপ লাগবে, সাপোজ ধরো কোনো একটা পদার্থের তুমি টি পরিমাণ একটা আমার পদার্থ রয়েছে যার ভর m, যার আপেক্ষিক তাপ s, তাহলে এর উষ্ণতার বৃদ্ধি যদি টি হয়, তাহলে বলো তো এখানে প্রয়োজনীয় তাপ কত হবে? h m s × t। বোঝা গেছে? এবার এই তাপটা তুমি এই জলকে দিতে থাকো, তাহলে এই তাপটা তুমি কাকে দিচ্ছ? এই বিশুদ্ধ জলকে। কত ভরের জল? সাপোজ ধরো আমাদের W ভরের জলকে আমরা দিচ্ছি, তাহলে W ভরের জলকে ওই তাপটাই যদি দাও, তাহলে এই তাপটাই তুমি W ভরের জলকে যদি দাও, তাহলে W ইন্টু জলের আপেক্ষিক তাপ SW ইন্টু ওই একই পরিমাণ উষ্ণতা বাড়াবে। তাহলে যত ভরের জলের ওই একই পরিমাণ উষ্ণতা বাড়াচ্ছে, আমরা সেই ভরের জলটাকেই বলবো জলসম। বোঝা গেছে? তাহলে দুটো ইকুয়েট করে দাও। তাহলে তুমি এখান থেকে দেখো তো যে জলসম W ইজিক্যাল টু কত পাচ্ছ? W ইজিক্যাল টু পাচ্ছ দেখো বস্তুর ভর গুণিত বস্তুর আপেক্ষিক তাপ বাই বস্তুর উষ্ণতা বৃদ্ধি বাই নিচে থাকছে দেখো জলের আপেক্ষিক তাপ বাই জলের উষ্ণতা বৃদ্ধি। দেখো তো ওপরের আর নিচের এই টি তো কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের পড়ে থাকছে ms বাই SW। আমরা এইভাবে কিন্তু জলসমটাকে হিসাব করতে পারি।
তাহলে ডেফিনেশনটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা অন্য দুটোর থেকে একটু বড়। বলছে যে কোনো পদার্থের কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপ যত ভরের জলের ওই সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করবে, আমরা সেই ভরের জলটাকেই বলবো জলসম। তার মানে অ্যাকচুয়ালি জলসম বলতে কিছু পরিমাণ জলকে বোঝাচ্ছে, তাই না? তাহলে তোমাকে যদি বলে তাপগ্রাহিতা জলসমের মধ্যে পার্থক্য কি? তাপগ্রাহিতা বলতে থার্মাল ক্যাপাসিটি বলতে কিছু পরিমাণ তাপকে বোঝায়, আর জলসম বলতে কিছু পরিমাণ জলকে বোঝায়। ঠিক আছে, আমরা যেমন দেখব যে এক্ষেত্রে দেখো এই তাপগ্রাহিতার একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে জুল পার কেলভিন। যেখানে জলসমর একক হবে সিজিএস পদ্ধতিতে এককটা হয়ে যাবে কিছু ভরের জল মানে গ্রাম, আর এসআই পদ্ধতিতে এককটা হয়ে যাবে কত? কিলোগ্রাম। তাহলে বুঝতেই পারছো আমাদের ইউনিটটা কিন্তু এটা ভরের একক, ভরের ইউনিটটা হয়। তাহলে আমরা তাপগ্রাহিতা আর জলসমের পার্থক্যটা বুঝতে পারলাম। একটা জিনিস মাথায় রাখবে, দেখো সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার সাংখ্যমানও এমএস হয়েছে, আবার সিজিএস পদ্ধতিতে তুমি জলসম, যেমন সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এসডব্লিউ, আমি একটু ভেঙে দেখাই। সিজিএস পদ্ধতিতে তোমার এসডব্লিউটা কত ধরি? 1। তাহলে বলো তো জলসম ডাব্লিউ সমান কত হয়ে যাবে? এমএস। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতাও এমএস, সিজিএস পদ্ধতিতে জলসম কত হয়ে গেল? এমএস। কিন্তু যদি তুমি এসআই পদ্ধতিতে চলে আসো, তাহলে এসআই পদ্ধতিতে জলসমের মানটা কত? 4100 কত শিখলাম আমরা? 4186, তাই না? তাহলে বলো তো এক্ষেত্রে ডাব্লিউ সমান কত হয়ে যাবে? ডাব্লিউ সমান দেখো এমএস, আর নিচে জলের আপেক্ষিক তাপ এবার তোমাকে কিন্তু বসাতে হবে 4186 4186। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে পড়াটা আমাদের সোজা হয়ে যায়। তাপগ্রাহিতা এবং জলসম সাংখ্যগতভাবে একই, কিন্তু তাদের একক এক নয়। অন্যদিকে এসআই পদ্ধতিতে কিন্তু দেখো তাপগ্রাহিতা এমএস থাকছে, আর জলসম কিন্তু এমএস বাই 4186 বা 4200, এটাকে প্রায় 4200 ধরা হয়। তাহলে এসআই পদ্ধতিতে কিন্তু আমাদের জলসমর মানটা আলাদা হয়ে যায়। ক্লিয়ার? নিশ্চয়ই পরিষ্কার করতে পেরেছি, রাইট? নেক্সট আমরা চলে যাব এবার ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ ক্যালোরিমেট্রি, যেটা তোমরা অলরেডি নিচু ক্লাসে পড়ে এসছো, যে ক্যালোরিমিতির মূলনীতি। বলো তো ছাত্রছাত্রীরা কি ছিল ক্যালোরিমিতির মূলনীতিটা? হ্যাঁ, নিশ্চয়ই তাহলে সকলেই মনে করে নিয়েছো যে ক্যালোরিমিতির মূলনীতি কি। ক্যালোরিমিতির মূলনীতি আর কিছুই নয়, খুবই সহজ ছিল, যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি আমরা পরস্পরের সংস্পর্শে রাখি, তাহলে বলছে যে উষ্ণ বস্তু কি করে? তাপ বর্জন করে, আর শীতল বস্তু কি করে? তাপ গ্রহণ করে। এই প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ না উভয়ের টেম্পারেচার সমান হয়। তাহলে যদি আমরা দেখতে পাই যে এই গৃহীত এবং বর্জিত তাপ, যদি তাপের কোনো অপচয় না হয়, তাহলে এই উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ, মানে উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ, উষ্ণ বস্তু মানে বর্জন করবে, তাহলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এটা কার সঙ্গে সমান হয়ে যাবে? সমান শীতল বস্তু, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, গৃহীত তাপ। আমরা এটাকে অ্যাকচুয়ালি ক্যালোরিমিতির মূলনীতি হিসাবে ধরে থাকি। তাহলে লিখতে দিলে এটাই লিখতে হবে যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে। যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে। যদি কোনো প্রকার তাপশক্তি ভেতর থেকে বাইরে না যায় বা বাইরে থেকে কোনো প্রকার তাপশক্তি ভেতরে না আসে, তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী লিখতে পারি যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এই লাইনটা কিন্তু থাকতেই হবে ক্যালোরিমিতির মূলনীতিতে। উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়ছে, বর্জন করছে, শীতল বস্তু ঠিক ততটা তাপ গ্রহণ করে নিচ্ছে। মাইন্ডে এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো তাপ যেন বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যাতে তাপের আদান প্রদান না হয়। আমাদের এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে গেলে তিনটে শর্ত এখানে মেনে চলতে হবে। ফার্স্ট শর্ত, যেটা ফার্স্ট কন্ডিশন, যে কোনো প্রকার তাপের আদান প্রদান পরিবেশের সঙ্গে ওই ক্যালোরিমিটারের কোনো তাপের আদান প্রদান হওয়া চলবে না, প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া বলছে যে এক্ষেত্রে এই বস্তু এবং যে তরল তুমি যার মধ্যে ফেলছো তার মধ্যে যেন কোনো প্রকার কেমিক্যাল রিয়াকশন না হয়।
মানে কোন হয়তো দেখা যাচ্ছে যে এমন বস্তু ফেললে হয়তো গরম হয়ে গেল, যেমন জলের মধ্যে চুন ফেললে, তাহলে ও তো নিজেই তাপ তৈরি করবে, একটা তাপ উৎপাদক বিক্রিয়া। তাহলে সেক্ষেত্রে আমাদের সেই রকম কোনো তাপ উৎপাদক বা তাপ শোষক বিক্রিয়া যেন না হয় বস্তু আর তরলের মধ্যে। আর 3 নম্বর কন্ডিশন যেটা, সেটা বলছে বস্তুটা যাতে তরলে আবার দ্রবীভূত না হয়ে যায়। এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ক্যালোরিমিটার মূলনীতিটা প্রয়োগ করতে পারবো, এবং সেই মূলনীতি প্রয়োগ করার পর আমরা লিখতে পারবো উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটাই ছিল আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতির, এটাকে আমরা মূলনীতি হিসাবে চিনে থাকি। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব যেটা, সেটা হলো ক্যালোরিমিটার। আমাদের ক্যালোরিমিটার তোমরা শিখে এসছো যে আমরা কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ, বস্তুর তাপের আদান প্রদান মাপি কোন যন্ত্রতে? ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে। ছাত্রছাত্রীরা উষ্ণতা মাপা হয় থার্মোমিটারে, কিন্তু তাপের আদান প্রদান মাপি কোন যন্ত্র দিয়ে? ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রটা আসলে আর কিছুই নয়, একটা ধরো কোনো ধাতব গ্লাস বা কোনো ধাতব বাটি আমরা বাড়িতে ব্যবহার করি, তুমি সেটাকে একটা ক্যালোরিমিটার হিসেবে ব্যবহার করতে পারো। মানে যে কোনো মেটালিক কন্টেনার যার মধ্যে একটা তরল রাখতে হবে ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স হিসাবে। আর কি কি থাকবে দেখো, আমি একটু এখানে এঁকে দেখিয়ে দিই তোমার। আমরা সাধারণত এই পাত্রটা তামার পাত্র ব্যবহার করি, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে একটা থার্মোমিটার থাকতে হবে। থার্মোমিটার কেন থার্মোমিটার? কারণ থার্মোমিটার দিয়ে আমাদের উষ্ণতার মাপার ব্যাপারটা আছে। আগেকার উষ্ণতা কত ছিল, ফাইনাল টেম্পারেচার বা পরের উষ্ণতা কত হলো, তাহলে উষ্ণতার পরিবর্তন কতটা হলো, এটা আমাদের লাগবে। একটা থার্মোমিটার এখানে হয়তো তুমি একটা ক্ল্যাম্পের সাহায্যে দাঁড় করে একটা স্ট্যান্ডের সাহায্যে লাগিয়ে দিয়েছো। আর কি লাগবে? একটা স্টারার লাগবে, আলোড়ক, চামচার মতো, ধরো চামচের মতো একটা ঘুটনা বা আলোড়ক বা স্টারার লাগবে। কেন? কারণ বস্তুটা খেলার সঙ্গে সঙ্গে যাতে আমরা তাপটাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারি। আর কি লাগবে? এটাকে একটা ঢাকনা লাগবে, এটাকে মুখটা ঢেকে রাখার জন্য আমরা একটা ঢাকনা ব্যবহার করব, যাতে তাপটা বাইরে চলে যেতে না পারে। একটা তাপের কুপরিবাহী পদার্থের একটা ঢাকনা ব্যবহার করব। আর কি আরো দেখা যায় যেখানে কিছু প্রিকশন হিসাবে আমরা কি করি, এই পাত্রটাকে একটা কাঁচের জ্যাকেট পরিয়ে রেখে দিই, যাতে কোনো রকম পরিবহন বা পরিচালন পদ্ধতিতে তাপটা বাইরে যেতে না পারে। আর কি, এই ভেতরে তুলো, ফেল্ট এই জাতীয় পদার্থ আমরা এরকম কাঠের এরকম স্ট্যান্ডের উপরে এটাকে দাঁড় করে রাখি, যাতে এটা না নড়ে যায় পাত্রটা। আর ভেতরে তুলো, ফেল্ট এই জাতীয় পদার্থ দিয়ে আমরা ভেতরটাকে এয়ারটাইট করে দিই। তাহলে কেন করলাম? তোমরা সেই থার্মোফ্লাস্কের গঠন দেখেছিলে। কারণ তাপের পরিবহন, পরিচালন এবং বিকিরণ এই পদ্ধতিগুলো বন্ধ করার জন্য আমাদের এই ক্ষেত্রে দেখো পরিবহন এবং পরিচালনটাকে বন্ধ করে দিলাম। আর বিকিরণ পদ্ধতি বন্ধ করার জন্য কি করা হয়, এই ভেতরের পাত্রের এই ভেতরের দিকগুলো শাইনি করে দেওয়া হয়, মানে চকচকে করে দেওয়া হয়। তার মানে আমাদের মূল বিষয় যে 3টে পদ্ধতি বন্ধ করতে হবে। কেন? কারণ তাপের আদান প্রদান যাতে বাইরের সঙ্গে পরিবেশন না হয়, শুধু বস্তুর সঙ্গে তরলটার আদান প্রদান হবে। কারণ আমাদের ক্যালোরিমিটার মূলনীতি প্রয়োগ করতে গেলে প্রথম কন্ডিশন বলা হয়েছিল পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান হওয়া চলবে না। ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের ক্যালোরিমিটার। তার মানে ক্যালোরিমিটার আর কিছু নেই, তোমরা বাড়িতে বানাতে পারবে যে কোনো একটা পাত্র, তার মধ্যে কিছুটা তরল হিসেবে আমরা সস্তায় পুষ্টিকর তরল হিসেবে জলকে দেখতে পাই। তুমি জল নিয়ে নাও কিছুটা, তার মধ্যে একটা থার্মোমিটার রাখো, একটা আলোড়ক রাখো, আর একটা ঢাকনা রেখে দাও, ব্যাস ক্যালোরিমিটার হয়ে গেল। তাহলে এবার একটা উষ্ণ বস্তু দেখা যাচ্ছে, একটা লোহার বল তুমি গরম করেছো, গরম করে তার টেম্পারেচার হয়তো উঠেছিল তোমার T2, আর জলের টেম্পারেচার হয়তো ছিল তোমার T1, বুঝেছে? এবার তুমি এই লোহার বলটাকে এই ঢাকনা খুলে, ঢাকনাটাকে তুলে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দাও। আর তার আগে তুমি এখানকার টেম্পারেচার মেপে রেখেছো, কত হয়েছে? থার্মোমিটারের টেম্পারেচার হয়েছে T1। আচ্ছা, এবার জলে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই পড়ে গেল একটু ছ্যাঁক করবেই, সেটা করবেই স্বাভাবিক, একটু জল বাষ্পীভূত হয়ে যাবে, কিন্তু ঢাকনাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দাও, দিয়ে স্টারার দিয়ে নাড়াতে থাকো। তাহলে কি হবে? এই যে লোহার বলটা এটা তাপ ছাড়বে, আর সেই বর্জিত তাপ কে গ্রহণ করবে? জল গ্রহণ করবে। তাহলে এই জলের দেখবে থার্মোমিটার দেখাবে কি, জলের তাপমাত্রা ক্রমশ বাড়ছে, T1 থেকে বাড়তে 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 হয়তো কত T-এ গিয়ে থামলো, আর হয়তো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে বলো তো এখানে তাপ ছেড়েছে কে? তাপ ছেড়েছে তাহলে লোহার বলটা। লোহার বলটা কতটা তাপ ছেড়েছে? যদি লোহার বলের ভর m হয়, লোহার বলের আপেক্ষিক তাপ যদি s হয়, আর উষ্ণতার পরিবর্তন কত হলো? T2 থেকে নামলো কততে? T-এ। T2 থেকে নেমেছে T-তে, কারণ আগেকার T2 ছিল গরম, আর পরে থার্মোমিটার দেখালো এটা জলের মধ্যে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়ার পর T, তাহলে তার উষ্ণতার পরিবর্তন T2 - T ইজ ইকুয়াল টু, তাহলে জল আবার কি করেছে? তাপ গ্রহণ করেছে। জলের ভর যদি ক্যাপিটাল M হয়, তাহলে M ইন্টু জলের আপেক্ষিক তাপ SW ইন্টু জলের উষ্ণতার পরিবর্তন কত হয়েছে? জলের উষ্ণতার পরিবর্তন হয়েছে তাহলে T - T1,
কারণ আগেকার উষ্ণতা কম টিয়ন ছিল, পরে গরম হয়ে গেছে কিছুটা, টিতে উঠেছে, তাহলে টি মাইনাস টিয়ন করতে হবে। এবার অনেকে বলতে পারে স্যার শুধুই কি জল গ্রহণ করবে, কেন ক্যালোরিমিটারটাও তো গ্রহণ করবে। হ্যাঁ, ক্যালোরিমিটারও গ্রহণ করবে। আমরা যদি ক্যালোরিমিটারের হয়তো জলসম ডাব্লু বলি, তাহলে ডাব্লু ইন্টু এস ডাব্লু ইন্টু এরও সেই টি মাইনাস টিয়নই হবে। আমরা এই সূত্র থেকে সহজেই টি এর মানটা বের করতে পারি, ফাইনাল টেম্পারেচার কত সেটা বের করতে পারি। তাহলে এটাই হলো ক্যালোরিমিটার মূলনীতির প্রয়োগ। আমরা সেই সূত্রটা তোমাদের দেখিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্কগুলো করতে হয়। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স হিসেবে কি ব্যবহার করি। এই যে ভেতরে যে তরলটা রাখি সেটা কি, আগেই বলেছি একদম সহজ সরল সস্তায় পুষ্টিকর হিসেবে যে তরলটা আমাদের পাওয়া যায় হাতের কাছে সেটা হলো জল। আমরা ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স হিসেবে জলকে কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু জল ব্যবহারের কিছু অসুবিধা আছে। কি কি অসুবিধা? যেমন জলের স্ফুটনাঙ্ক খুব বেশি নয়, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস যদি জলের স্ফুটনাঙ্ক হয়, ওই যে বললাম গরম বস্তুকে ফেলার সঙ্গে সঙ্গে ছ্যাঁক করে কিছুটা জল বাষ্পীভূত হয়ে যেতে পারে, তো এই ঘটনাটা ঘটে। এটা একটা অসুবিধা। স্ফুটনাঙ্ক যদি আরেকটুকু বেশি হতো তাহলে ভালো হতো আমাদের। আর 2 নম্বর যে অসুবিধাটা সেটা বলছে যে জলের আপেক্ষিক তাপ অনেক বেশি। আমাদের পরিচিত তরলের মধ্যে সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ হলো জলের। তাহলে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্যে ওই কিছু পরিমাণ তাপ জলের উষ্ণতার খুব একটা বৃদ্ধি ঘটাতে পারবে না। তাহলে জলের উষ্ণতার বৃদ্ধি যদি কম হয় তাহলে আমাদের এই থার্মোমিটারে মাপতে একটু ত্রুটিটা বেশি আসে। তাহলে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ জলের উষ্ণতা বৃদ্ধি খুব বেশি ঘটাতে পারে না। তার মানে যে ক্ষেত্রে উষ্ণতা মাপতে আমাদের একটু ত্রুটি আসতে পারে। এইরকম কিছু সমস্যা এই ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স হিসাবে জলকে যদি ব্যবহার করি তাহলে আসতে পারে। কিন্তু জলের আবার সুবিধা আছে। কি সুবিধা? জল আমরা সহজেই পাই, জলকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাই না? আমাদের সাধারণ এমনি জল কিনতে গেলে আমরা যে এলাকায় বাস করি অন্তত আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় না। সুতরাং এইগুলো সুবিধা আছে। তাহলে স্যার আমরা ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স হিসেবে কাকে ব্যবহার করব? আন্তর্জাতিকভাবে অ্যানিলিন বলে একটা তরল রয়েছে। এই অ্যানিলিনকে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছি ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স হিসেবে ব্যবহার করা। এই অ্যানিলিন একটা তেলের মতো তরল। তাহলে এটার ক্ষেত্রে তাহলে স্যার নিশ্চয়ই তাহলে স্ফুটনাঙ্ক জলের থেকে বেশি। হ্যাঁ, এটার স্ফুটনাঙ্ক দেখা যায় 183.9 ডিগ্রি সেলসিয়াস মতো, 182.9 ডিগ্রি সেলসিয়াস মতো হয়। আর এর আপেক্ষিক তাপ জলের তুলনায়, জলের ক্ষেত্রে যেটা 1, এটার ক্ষেত্রে আপেক্ষিক তাপ হয়ে যায় 0.62। তাহলে দেখো প্রায় অর্ধেক। তাহলে কিছু পরিমাণ তাপ জলের যে উষ্ণতা বাড়াবে অ্যানিলিনের ক্ষেত্রে তার উষ্ণতা বৃদ্ধি কিন্তু অনেক বেশি হবে। তাহলে আমাদের মাপতে ত্রুটিটা কম হবে। অ্যানিলিন এই তরলের নামটা মনে রাখবে, যেটাকে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছি এই ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স, মানে এই ক্যালোরিমিটারে যে তরলটা ব্যবহার করা হয় সেটা অ্যানিলিন ব্যবহার করলে আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো ভালো হয়। কিন্তু অ্যানিলিন তুমি এমনি পাবে না, তোমাকে কিনতে হবে, কিনে নিয়ে আসতে হবে, সব জায়গায় কিনতে পাবে না, তো সেই আবার অসুবিধা আছে। যাই লাস্ট আমরা আলোচনা করবো যেটা, সেটা হলো জলের আপেক্ষিক তাপ উচ্চ। এখনই বললাম যে আমাদের পরিচিত বা আমাদের প্রকৃতিতে যত পদার্থ আছে তার মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। আমরা জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে কত ধরি? সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ যেটার মানটাকে আমরা ধরে নিই 1, তাই না? তাহলে জলের আপেক্ষিক তাপ SW যেটা সিজিএস পদ্ধতিতে 1, আর এসআই পদ্ধতিতে যেটা 4186 বা প্রায় 4200 মতো ধরা হয়। তাহলে আমাদের পরিচিত তরলের মধ্যে সবচেয়ে বেশি জলের আপেক্ষিক তাপ। তাহলে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার জন্য আমাদের বেশ কিছু কিন্তু সুবিধা আছে। প্রথমেই দেখো আমি শুরু করেছিলাম যে আমরা কোনো গাড়ি ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য বা কোনো ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য কি ব্যবহার করি? জল ব্যবহার করি। কেন তাহলে জল ব্যবহার হয়? এই ইঞ্জিনের রেডিয়েটার বা আমাদের দেখা যাচ্ছে জেনারেটরের যে কন্টেনার বা আমরা যে দেখা যাচ্ছে যে পাত্রটা বা ব্যারেলটা জলের রাখি, কেন জল রাখা হয়? তাহলে জলের পরিবর্তে তুমি তো দুধ রাখতে পারতে, জলের পরিবর্তে তুমি অ্যালকোহল রাখতে পারতে। বলছে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার জন্যে এ যেমন তাড়াতাড়ি গরম হবে না, তার মানে ইঞ্জিনকে অনেকক্ষণ ঠান্ডা রাখবে, আবার ঠিক তাই এই যদি গরম হয়ে যায় সে আবার তাড়াতাড়ি ঠান্ডা হবে না। তাহলে ঠান্ডা না হওয়ার জন্য আমরা ওই যে বললাম হট ওয়াটার ব্যাগে আমরা ওয়াটারই ব্যবহার করি, তাই না? তাহলে জল ব্যবহার করলে সে আবার ঠান্ডা হতে যাবে না, অনেক টাইম ধরে তুমি পায়ে সেঁক দিতে পারবে। বাড়িতে হয়তো দাদু দিদা হয়তো বাতের ব্যথা, পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছে, দেখবে ডাক্তারে বলেছে যে একটা ওয়াটার ব্যাগ দিয়েছে, বলবে জল ভরবেন, গরম জল দিয়ে পায়ে সেঁক দেবেন। তাহলে সেখানে জলের পরিবর্তে যদি সে অন্য কোনো তরল ব্যবহার করতো, সেই তরলটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, আবার গরম করতে হতো পাত্রে চাপিয়ে, উনানে চাপিয়ে, যে আবার গরম তরলটাকে ভরে আবার দিতে হতো। কিন্তু জলের সুবিধা কি? জল একবার গরম হয়ে গেলে সে কিন্তু ঠান্ডা হতে যাবে না তাড়াতাড়ি। তাহলে তুমি অনেক টাইম ধরে কিন্তু সেকটা দিতে পারবে।
আবার একই রকমভাবে সে যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয় না, সে তেমনি আবার তাড়াতাড়ি গরমও হয় না। তাহলে আমাদের রেডিয়েটার, আমাদের বাস লরির ক্ষেত্রে আমরা জল ব্যবহার করি, বা দেখা যায় জেনারেটরের ইঞ্জিনে আমরা কুলিং সিস্টেম হিসাবে আমরা জলটাকে রাখি, কারণ সে তাড়াতাড়ি আবার গরমও হবে না। ঠিক একই দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে পারি সমুদ্রের তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সমুদ্রের তীরে যে সমস্ত শহরগুলো রয়েছে, তাদের ওয়েদার নাতিশীতোষ্ণ হয়। কেন হয় তাহলে বুঝতেই পারছো, পাশেই জল আছে, জল যেমন তাড়াতাড়ি গরম হতে যাবে না, জল তেমনি তাড়াতাড়ি ঠান্ডা হতে যাবে না। ফলে দিন এবং রাত্রির মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি হয় না। দিনের বেলায় যেমন কিছুটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, রাত্রিবেলায় আবার কিছুটা একটু গরম গরম ওয়েদার, কিন্তু উষ্ণতার তারতম্য খুব বেশি হয় না দিন এবং রাত্রির মধ্যে। তার মানে এটা একটা বিরাট সুবিধা। তাহলে ছাত্রছাত্রীরা আজকের মতো আমরা এখানেই শেষ করব, আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পেতে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আজকের মতো এটুকুই।